হ্যালোফর্ম রিয়াকশন পার্ট 1 এর ক্লাস আমরা করে ফেলেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদেরকে একটা ভয় পাইয়ে রেখেছি যে হ্যালোফর্ম রিয়াকশনের মেকানিজমটা খুবই ইম্পর্টেন্ট। তো মেকানিজমের ইম্পর্টেন্সটা কোনখানে সেটা বুঝবো আমরা আজকের ক্লাসে, যেটা শুরুই হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে। প্রেডিক্ট whether the following compounds will participate in haloform reaction or not। 6টা কম্পাউন্ড আমাদের কাছে দেওয়া আছে, জিজ্ঞাসা করা হয়েছে যে প্রেডিক্ট করো এরা হ্যালোফর্ম রিয়াকশনে টেক পার্ট করবে কি না। তো যেহেতু বোর্ড আমাদের ক্লিয়ার দরকার, তার জন্য আমি বোর্ডটাকে পরিষ্কার করে ফেলব। তোমাদের কোশ্চেনটা খাতায় তুলে রাখো, আমার মনে থাকবে। আমি কম্পাউন্ডগুলোকে একের পর এক এক্সপ্লেন করব, আমরা দেখব যে এরা হ্যালোফর্ম রিয়াকশন টেক পার্ট করে কি না। কিন্তু একবার শর্টকাটে আমরা হ্যালোফর্ম রিয়াকশনের মেকানিজমটাকে মনে করে নেব, কারণ ওটাকে যদি আমাদের মনে না থাকে তাহলে কোশ্চেনটির অ্যান্সার করতে অসুবিধা হবে। আমরা নিয়েছিলাম একটা অ্যালডিহাইড অফ কিটোন যার একটা কিটো মিথাইল গ্রুপ প্রেজেন্ট। রিয়াকশনটার মেকানিজমটা ডিটেলসে আমরা করেছি, তাতে আমরা দেখেছি কি বেসের প্রেজেন্সে, বেস যেটাকে আমরা এরপর থেকে বি বলবো, বেসের প্রেজেন্সে এই কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপ এর এক একটা হাইড্রোজেন এক একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয় এবং আমরা এক একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড পেতে থাকি। তাহলে ওয়ান মলিকিউল হ্যালোজেন, একটা হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে সরে গেল, দেখো CH3 এর একটা H কমেছে, একটা হ্যালোজেন বেড়েছে, COR। So this was intermediate compound 1। আবার বেসের প্রেজেন্সে, বি ফর বেস, ওয়ান মলিকিউল হ্যালোজেন, আবার একটা হাইড্রোজেন কমে যাবে, আবার একটা হ্যালোজেন বেড়ে যাবে। This was intermediate compound 2। বেসের প্রেজেন্সে আবার হ্যালোজেন, আবার একটা হাইড্রোজেন কমে গেল, একটা হ্যালোজেন বেড়ে গেল। তাহলে 3 মলিকিউল হ্যালোজেন আমাদের ইউজ হলো, আর 3টে মিথাইল হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে গেল। যখন আর আলফা হাইড্রোজেন রইল না, তখন বেস কার্বনিল কার্বনেই অ্যাটাক করলো, আর এই পার্টটা হ্যালোফর্ম তৈরি করলো শেষ পর্যন্ত। রেস্ট পার্টটা RCO সে তৈরি করলো একটা সল্ট। ক্যাটায়নটা আমরা দিতে পাচ্ছি না কারণ আমরা বেসের নাম লিখিনি, এইটাই আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট। তা আমাদের কাছে 3টে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এই 3টে কম্পাউন্ডের কোনোটাকে যদি আমাদের সামনে আনা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে এ কি হ্যালোফর্ম রিয়াকশনে টেক পার্ট করবে, আমি একটা উদাহরণ নিই। উদাহরণের কি প্রয়োজন, আমাদের যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে এ মনোক্লোরো অ্যাসিটোন। মনোক্লোরো অ্যাসিটোন কি? এটা আমাদের অ্যাসিটোন। অ্যাসিটোনের একটা হাইড্রোজেন আমরা কমিয়ে দেব, আর সেই হাইড্রোজেনটার জায়গায় একটা Cl অ্যাড করব। একটা হাইড্রোজেন কমিয়ে একটা Cl অ্যাড করলাম, সেটা বলছি মনোক্লোরো অ্যাসিটোন। তাহলে এটা দেখো একটা কার্বনিল গ্রুপ অফ কোর্স, কারণ এর দুটো হাতেই
অ্যালকাইল গ্রুপ আছে দুটো ভ্যালেন্সিতেই, যদিও এই অ্যালকাইল গ্রুপের একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে আছে। তাহলে এইটা আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 এর মতোই। দেখো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 এর জেনারেল ফর্মুলা আমরা লিখে রেখেছি XCH2COR। তাহলে এখানে R ফর মিথাইল যদি বসাই তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাই যেখানে হ্যালোজেনটা হলো ক্লোরিন। তা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এ কি হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? আমরা বলবো অবশ্যই করবে। তাতে কি হবে? মেকানিজমটা ছোট হয়ে যাবে, অর্থাৎ এই স্টেপটার প্রয়োজনই থাকবে না। এই স্টেপটা ছাড়াই রিঅ্যাকশন সোজা এখান থেকেই শুরু হবে। এমনিতে দেখে মনে হবে যে ওর কিটোমিথাইল গ্রুপ নেই, যদিও এদিক থেকে কিটোমিথাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে হয়তো আমরা অরিজিনাল লজিকটাকে না ধরতে পেরেও বলে ফেলবো যে হ্যাঁ এ হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় কারণ কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু আসলে রিঅ্যাকশনটা হবে এই দিক থেকে, এই দিক থেকে হবে না। যদি বলো কেন হবে না, না আমরা দেখেছি বেস একটা আলফা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে। ফার্স্ট স্টেপটা কেমন ছিল? ফার্স্ট স্টেপে ছিল বেস কিটোমিথাইল গ্রুপের একটা হাইড্রোজেন, মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে। কারণ কি? কার্বনিল গ্রুপের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বনিল কার্বন পার্সিয়ালি পজিটিভ, কার্বনিল কার্বনের ইলেকট্রন অ্যাট্রাকশনে আলফা কার্বন পার্সিয়ালি পজিটিভ, আলফা কার্বনের ইলেকট্রন অ্যাট্রাকশনে আলফা কার্বনে যা যা আছে তারা পার্সিয়ালি পজিটিভ। এই পার্সিয়াল পজিটিভ চার্জটা দেখেই বেস এই আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে কার্বন আয়ন তৈরি করেছিল। এখন এই কার্বনিল গ্রুপের আমি একটুখানি পরিষ্কার করে দিই, আমাদের যে এই কার্বনিল গ্রুপটা দেখছি তার এই আলফা কার্বনেও হাইড্রোজেন আছে, এই আলফা কার্বনেও হাইড্রোজেন আছে। কোশ্চেন হচ্ছে কোন দিকের আলফা হাইড্রোজেনে প্লাস ডেল চার্জ বেশি, অর্থাৎ কোন দিকের আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক। যেদিকের আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক হবে সেই দিকেই কিন্তু বেসের অ্যাটাক হবে। ক্লোরিন আছে একটা ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ, আবার এদিকে আছে কার্বনিল গ্রুপ যেটা একটা ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ। দুদিকেরই আমি আলফা হাইড্রোজেন দেখিয়েছি। তো দুদিক থেকে ইলেকট্রন অ্যাট্রাকশন হলে আলফা হাইড্রোজেনের উপর ইলেকট্রন অ্যাট্রাকশন বেশি হবে, তখন এর যে প্লাস ডেল চার্জটা ক্রিয়েট হবে চার্জটা হায়ার প্লাস ডেল চার্জ হবে। এখানে শুধু একদিকেই ইলেকট্রন অ্যাট্রাকশন, এই দিকের প্লাস ডেল চার্জটা লোয়ার হবে। এই অবস্থায় কিন্তু বেসের অ্যাটাক এই দিকেই হবে, এই দিকে নয়। অর্থাৎ এই কিটোমিথাইল গ্রুপটাকে প্রেজেন্ট দেখে যদি কেউ আমরা বলি যে এ হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে, সেটা কিন্তু ভুল বলা হবে। আসলে বিষয়টাকে যাচাই করার আছে আমাদের এই দিক থেকে। তো আমরা সেই যুক্তিতেই বলছি যে যেহেতু এটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1, অর্থাৎ এই যদি অ্যাসিটোনও থাকতো তাহলেও বেস প্রথমে কিন্তু এই কম্পাউন্ডটা বানাতো ইন প্রেজেন্স অফ ক্লোরিন। অতএব আমরা অলরেডি এক স্টেপ এগিয়েই রয়েছি, এখান থেকে রিঅ্যাকশনটা শুরু হবে, শেষ পর্যন্ত চলবে। সেই হিসাবে মনোক্লোরো অ্যাসিটোন হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি পুরোপুরি ক্লিয়ার না হলো, আমাদের সব প্রবলেমগুলোই প্রায় এই ধরনেরই আজকের। তো আমরা এবার নেক্সট কম্পাউন্ড বি কে দেখি। বি তে ছিল ক্লোরাল। আগেও আমি বলেছি ক্লোরাল নামটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট নাম। সরি, বি তে ক্লোরাল ছিল না, বি তে ছিল ফিনাসাইল আয়োডাইড। ফিনাসাইল আয়োডাইড এই কম্পাউন্ডটা ফেনাসাইল আয়োডাইড, PHCOCH2I। PHCOCH2I কম্পাউন্ডটা ফেনাসাইল আয়োডাইড, ফেনাসাইল আয়োডাইড। তো এখানেও দেখো, যদি আমি কম্পাউন্ডটাকে উল্টো দিক দিয়ে দেখি, তোমাদের সুবিধার জন্য একেই আমরা একবার ঘুরিয়ে আঁকলাম।
এটা আমাদের ইকুইভ্যালেন্ট সাইন, মানে আমরা ওই কম্পাউন্ডটাকেই দেখছি ঘুরিয়ে। তাহলে দেখো ওর কিন্তু ফর্মুলা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 এর ফর্মুলাই মতো, যেখানে x = আয়োডিন। তার মানে যথারীতি এটা যদি প্রথমে মিথাইল গ্রুপ ছিল, ধরে নাও এটা একটা মিথাইল গ্রুপ ছিল, আমি I2NaOH দিয়েছি, I2NaOH, তো তার I2NaOH এর প্রেজেন্সে প্রথমে একটা H রিপ্লেস হয়ে একটা আয়োডিন ঢুকবে, তার জায়গা নেবে। তাহলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 অলরেডি হয়েই আছে, শুধু এর পর থেকে রিঅ্যাকশনটা চলতে থাকবে। সেই হিসাবে এই কম্পাউন্ডটাও হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে, কারণ তোমাকে এই জায়গাটাকে ওই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 1 সেটা বুঝতে হবে যে হ্যাঁ এটা কিটোমিথাইলের মতোই অলরেডি মিথাইলের একটা H একটা হ্যালোজেন পরমাণু অ্যাটম দিয়ে রিপ্লেস হয়ে আছে। তো তাহলে প্রথমে আমাকে বুঝে নিতে হবে যে জিনিসটা একটা কার্বনিল গ্রুপ কিনা। যদি এটা কার্বনিল গ্রুপ হয়, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনকে স্যাটিসফাই করছে, তাহলে আলফা কার্বনের হাইড্রোজেন যদি হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে আছে, তাহলেও কিন্তু সে আয়োডোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে। আমাকে সব সময় চোখ বন্ধ করে কিটোমিথাইল গ্রুপটাকেই খুঁজে বেড়াতে হবে এমন মানে নাই। যদি এই দিকের যে ভ্যালেন্সিটা আছে সেই ভ্যালেন্সিটা সহ দেখলে আমি ওকে একটা অ্যালডিহাইড বা কিটোন দেখি, এবং যদি মিথাইল গ্রুপের হাইড্রোজেন গুলো হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয়ে থাকে, তাহলেও আমি বলবো এই হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে। বরং রিঅ্যাকশনটা আরো ইজিয়ার হবে, কারণ অলরেডি একটা হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়েই আছে, সেই হিসাবে এই হাইড্রোজেন গুলোর অ্যাসিডিটি আগের থেকেও বেশি হয়ে গেছে, রিঅ্যাকশন অ্যাক্সেলারেটেড হয়ে আছে। তাহলে ফিনাসাইল আয়োডাইডও হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তারপর আমাদের ছিল ক্লোরাল। তাহলে এটা তোমরা আশা করি নিজে নিজেই বলতে পারবে যে ক্লোরাল হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে কি না। ক্লোরাল একটা ইম্পর্টেন্ট নেম, অর্থাৎ ওর ফর্মুলা প্রায়ই জানতে চাওয়া হয়, দরকার পড়ে। অ্যাসিটালডিহাইড CH3CHO। অ্যাসিটালডিহাইডের 3টে আলফা হাইড্রোজেনকেই যদি আমরা 3টে ক্লোরিন দিয়ে রিপ্লেস করি CCl3CHO, তখন তার নাম ক্লোরাল। তাহলে ক্লোরাল কেমন? 3টে হ্যালোজেন কার্বনের সাথে এন্ড CHO। তাহলে দেখো এটা একটা অবশ্যই অ্যালডিহাইড, CHO গ্রুপ প্রেজেন্ট আছে, শুধু আলফা হাইড্রোজেন গুলো অলরেডি হ্যালোজেন দিয়ে রিপ্লেসড আছে, মানে এ আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 3, যেখানে R = H। তাহলে যদি একে দেওয়া আছে, তার মানে আমাদের প্রবলেম শুরু হচ্ছে এখান থেকে, রিঅ্যাকশন এখান থেকেই শুরু হবে, আর এইটুকু হওয়া মাত্র বাকি আছে। তো এইটাই আমি প্রতিটি প্রবলেমেই এখানে মাথায় ঢুকানোর চেষ্টা করে গেলাম, যে যদি আমি অ্যালডিহাইড বা কিটোন দেখতে পাই যার মিথাইল গ্রুপের হাইড্রোজেন গুলো অলরেডি হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয়ে আছে, একটা বা দুটো বা 3টে, তাহলেও সে কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। এটা আমাদের বুঝতে অসুবিধা হতো যদি আমরা মেকানিজমটাকে খেয়াল করে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডদেরকে চিনে না রাখতাম। যদি বলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ডদেরকে তো আমরা এই শর্টকাটটাতেও চিনতে পারছি, যা আজকে দেখিয়েছেন তাতে তো অল্পর মধ্যে চিনতে পারছি, তাহলে অত বড় মেকানিজমটা কি দরকার ছিল? সেটাতেও ধীরে ধীরে আসছি, এখনো গোটা কয়েক প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডি তে ছিল আমাদের ডাইক্লোরোইথানল। তাহলে মিথ ইথ এল, কার্বন 1 কার্বন 2 তে ডাইক্লোরো, তাহলে আর একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, এই হলো ডাইক্লোরোইথানল। আশা করি আমাকে আর বিশেষ বলে দিতে হবে না, এটা আমাদের কার ফর্মুলার সঙ্গে মেলে? ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 এর সাথে মেলে, অর্থাৎ কিটোমিথাইল গ্রুপ যেটা ছিল, এই যে আমাদের কিটোমিথাইল গ্রুপ ছিল,
ইটোমিথাইল গ্রুপের দুটো হাইড্রোজেন অলরেডি হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে আছে, মানে আমাকে ধরে নিতে হবে রিয়াকশন এখান থেকে শুরু হয়ে বাকিটুকু হওয়া মাত্র বাকি। তাহলে এও হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। এর পরের যে দুটি প্রবলেম আছে, এই দুটি প্রবলেমের জন্য আমাকে পুরো মেকানিজমটাই করতে হবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তারপরে যে কম্পাউন্ডটার নাম আছে সেটি হলো অ্যাসিটাইল অ্যাসিটোন। আগে তার ফর্মুলাটা আমরা বানাই, তোমরা ফর্মুলাটাকে প্র্যাকটিস করে নাম অনুযায়ী ফর্মুলাটা বানানো মনে রাখবে। অ্যাসিটাইল অ্যাসিটোন, তাহলে অ্যাসিটাইল গ্রুপ কোনটা? CH3CO অ্যাসিটাইল গ্রুপ, এটা আমরা জানি। অ্যাসিটোন কোনটা? CH3CO CH3 অ্যাসিটোন। এবার অ্যাসিটোনের একটা ভ্যালেন্সিকে খালি করে একটা H কে কমিয়ে যদি আমরা তার সঙ্গে অ্যাসিটাইল গ্রুপকে অ্যাড করে দিই, তাহলে যা পেলাম সে হলো অ্যাসিটাইল অ্যাসিটোন। এটা দেখতে খারাপ লাগছে, দেখতে সুন্দর হবে কেমন? অ্যাসিটাইল, এবার অ্যাসিটোন যদি আমি এইরকমই অ্যাসিটোন লিখে দিই, তাহলে এর ভ্যালেন্সি 5 হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটা H কমাতেই হবে। CH3CO CH2 CO CH3, এই হলো আমাদের অ্যাসিটাইল অ্যাসিটোন। অ্যাসিটাইল অ্যাসিটোন হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে কি না, এখানে আমার কোশ্চেনটার সঙ্গে আরেকটু অ্যাড করে দেওয়া উচিত যে করলে কিভাবে করবে, ফ্যাশনটা কি, তার মেকানিজমটা কি। তোমরা তো শুধু দেখে বলবে এই তো কিটোমিথাইল গ্রুপ আছে, বা এদিক থেকে দেখলেও কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে তো হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করতে কোনো অসুবিধা নেই, আর আমার প্রেডিক্ট করতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রেডিকশন রাইট হয়ে গেল যে তুমি বললে এ হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, কিন্তু ফ্যাশনটা খেয়াল করি, কারণ ফ্যাশনটা যা খেয়াল করব তার উপর ডিপেন্ড করবে পরের কোশ্চেনটার আনসার। তাহলে অ্যাসিটাইল অ্যাসিটোন, আমরা এটাকে একটা কোশ্চেন বানিয়ে নিই আগে। অ্যাসিটাইল অ্যাসিটোন তাকে আমরা ধরে নিচ্ছি দেওয়া আছে I2NaOH। এভাবে একটা কোশ্চেনের মতো বানিয়ে একে সলিউশন করি। তাহলে যদি আমি এই বরাবর একে দুটুকরো করি, তাহলে দুদিকটাকে একই দেখছি, অর্থাৎ এটা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারের সিমেট্রিক স্ট্রাকচারের ডাইকিটোন। এর মধ্যে সিমেট্রি আছে, এর দুদিকটা একই। সেই হিসাবে আমি এই দিকটা নিয়ে আলোচনা করছি, তোমরা ভেবে নিতে পারো এই দিকটা নিয়ে আলোচনা করা যাক, এই দিকটা নিয়ে আলোচনা করাও তাই। তাহলে একে আমরা আরেকবার লিখি, কার্বনিল গ্রুপের দুদিকের আলফা হাইড্রোজেন আলাদাভাবে দেখাই। এই কার্বনিল গ্রুপের রেসপেক্টে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তাহলে এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলাদা ধরনের আলফা হাইড্রোজেন। গ্রুপের ইলেকট্রন অ্যাট্রাকশন, তাতে এই দুদিক থেকে ইলেকট্রন অ্যাট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হলো একদিকের অ্যাট্রাকশন, এটা হলো আরেক দিকের অ্যাট্রাকশন। কিন্তু এই হাইড্রোজেনটার জন্য এই অ্যাট্রাকশনটাও কাজ করছে। এই আলফা হাইড্রোজেনের উপর দুদিক থেকে অ্যাট্রাকশন কাজ করছে বলে এতে যতটা প্লাস ডেল চার্জ থাকবে এতে ততটা প্লাস ডেল চার্জ থাকবে না, কারণ এখানে শুধু অ্যাট্রাক্টিং গ্রুপ একটাই, কিন্তু এর জন্য অ্যাট্রাক্টিং গ্রুপ দুটো। তাহলে আমরা বলবো ডেল গ্রেটার দ্যান ডেল ডট, এখানে প্লাস ডেল চার্জ বেশি, এখানে প্লাস ডেল চার্জ কম। যখন বেস দেওয়া হয়েছে, বেস অবশ্যই এই আলফা হাইড্রোজেনটাকেই অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে আমি এই ইন্ডাকটিভ এফেক্ট শো করার জন্য যে অ্যারোগুলো দিয়েছিলাম সেগুলো মুছে ফেলি, তাহলে পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে।
এই প্লাস ডেল চার্জগুলোকেও মুছে ফেলি, কারণ তোমরা বিষয়টা এখন বুঝে গেছো যে CH2 গ্রুপের আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক ডিউ টু ইলেকট্রন অ্যাট্রাকশন বাই 2 C ডাবল বন্ড গ্রুপস। তাহলে বেশি পজিটিভ চার্জ দেখে, বেশি অ্যাসিডিক দেখে এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করলো, বন্ডিং ইলেকট্রনগুলো সি এর দিকে শিফট হলো। এই হলো আমার ফার্স্ট স্টেপ। আশা করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ড্র করে চলেছো। রেজাল্ট, এই আলফা হাইড্রোজেনটাকে তাহলে আর আলাদা করে দেখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। CH3CO CH ইলেকট্রন পেয়ে মাইনাস, CO CH3 and OH মাইনাস and H প্লাস H2O। এই হলো একটা কার্বন আয়ন যে হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড। এই দিকের কার্বনিল গ্রুপের সাথে ওর রেজোনেন্স হবে, আবার এই দিকের কার্বনিল গ্রুপের সাথে ওর রেজোনেন্স হবে। বিষয়টা তো ওই আলফা হাইড্রোজেনটার বেশি অ্যাসিডিক হওয়ার এটা আরেকটা ব্যাখ্যা, আরেকটা এক্সপ্লানেশন, যে এখানে কার্বন আয়ন হলে সেটা বেশি স্টেবল হবে দেন টার্মিনাল কার্বন আয়ন, কারণ সেখানে হলে একটাই রেজোনেন্স কাজ করত। তাহলে আমরা পেলাম একটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন, যেটা আমরা সবসময়তেই পাই, অর্থাৎ হ্যালোফর্ম রিঅ্যাকশনে। এর কাছে আয়োডিন এলো, মাইনাস চার্জের অ্যাটাক হলো, একটা I মাইনাস বেরিয়ে গেল। রেজাল্ট হলো CH3CO CHI CO CH3। তাহলে রিমেনিং যে আলফা হাইড্রোজেন, যে এই দিকের যে একটা আলফা হাইড্রোজেন রয়েছে তার উপর এখন তিন দিক থেকে ইলেকট্রন অ্যাট্রাকশন, এই কার্বনিল গ্রুপের অ্যাট্রাকশন, এই কার্বনিল গ্রুপের অ্যাট্রাকশন, আয়োডিনেরও অ্যাট্রাকশন। তাহলে হাইড্রোজেনটার অ্যাসিডিটি মানে প্লাস ডেল চার্জ আরো বেড়ে গেল আগের থেকে, যেমনটা হতে দেখেছি যে স্টেপ ওয়াইজ রিঅ্যাকশনটা অ্যাক্সেলারেটেড হতে থাকে। তাহলে আমরা যখন আরেক মলিকিউল বেস ইউজ করছি, সে এই আলফা হাইড্রোজেনটাকে আবার অ্যাবস্ট্রাক্ট করলো। আমরা দেখেছি মেকানিজমে আগেও, হলো আবার একটা কার্বন আয়ন যেটা আগের থেকেও স্টেবল, কারণ এই রেজোনেন্স গুলোর সঙ্গে সঙ্গে এই ইন্ডাকটিভ অ্যাট্রাকশনটাও আছে, যে কার্বন আয়নটাকে আরেকটু বাড়তি স্টেবিলিটি দিচ্ছে। যখন আমরা আবার হ্যালোজেনকে ওর কাছে নিয়ে এলাম, কার্বন আয়নের হ্যালোজেনে অ্যাটাক হলো, হ্যালাইড লেফট। রেজাল্ট, এবার যখন এখানে আর আলফা হাইড্রোজেন রইল না, তখন বেসের অ্যাটাক অন এনি অফ দিস টু কার্বনিল গ্রুপস, যেটাতে খুশি আমরা অ্যাটাক করাতে পারি। এখানে অ্যাটাক হলো, উইক পাই বন্ড ইনিশিয়ালি অক্সিজেনের দিকে ব্রেক করলো। আমরা আর নিচের দিকে যাব না, আমরা বোর্ডের উপরের দিকটা একটু ক্লিয়ার করে নিই, দরকার হলে তোমরা লিখে ফেলো। রেজাল্ট, CH3CO minus OH Ci2CO CH3 মাইনাস চার্জ পাই বন্ডকে রেস্টোর করলো, এইটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল। কেন এই দিকটা লিভ করলো তার এক্সপ্লানেশন আমরা প্রোডাক্টটা আঁকলেই পাবো, যে পুরো রাইট সাইডটা কেন লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করলো। CH3C ডাবল বন্ড OH, Ci2 মাইনাস CO CH3। দেখো এই যে কার্বন আয়নটা, তাকে এখানে একবার এঁকে দেখাই।
এই কার্বন আয়নটাকেই আমরা এখানে আবার দেখছি মাইনাস চার্জ এই দিকে পাচ্ছে রেজোনেন্স সাপোর্ট স্টেবিলিটি, সঙ্গে আবার এই মাইনাস চার্জের ইলেকট্রন ডেনসিটিটাকে ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেনগুলো কিছুটা নিচের দিকে ড্র করছে, সেই হিসাবে কার্বন আয়নটা যথেষ্ট স্টেবিলিটি পাচ্ছে। স্টেবিলিটি পাবে জেনেই সে লিভ করেছিল, সেই কারণেই এই দিকটা একটা লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করলো। বুঝতেই পারছো, মেকানিজমের সঙ্গে মেলাও, আগের দিন যা দেখেছো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট হয়ে এটা তৈরি হয়েছিল। তো যাই হোক, আগের দিন আমরা যে মেকানিজমটা দেখেছি নরমাল মেকানিজমটা, সেখানে দেখেছিলাম ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট হয়ে H+ সরে গিয়ে এটা তৈরি হয়েছিল। এবার এখানকার যে প্রোডাক্ট, এটা একটা আনস্টেবল পেয়ার, কারণ কার্বক্সিলিক অ্যাসিড যখন প্রেজেন্ট আছে তখন এই কার্বন আয়ন কার্বন মাইনাস হয়ে থাকাটা দেখতে ঠিক লাগে না। তাহলে অক্সিজেন কি করলো, হাইড্রোজেনটা কার্বনকে ডোনেট করে দিল। এই দিক থেকে হয়ে গেল অ্যাসিডের সল্ট, এই দিক থেকে হয়ে গেল CHI2COCH3। আর আমার বলে দেওয়ার প্রয়োজন নাই, আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 তে পৌঁছে গেছি। এবার যথারীতি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 থেকে মেকানিজম যেভাবে এগিয়েছিল সেভাবে মেকানিজম এগিয়ে শেষ পর্যন্ত আসবে আয়োডোফর্ম, আর এই সাইডটা থেকে আসবে আবার একটা অ্যাসিডের সল্ট। এই হলো এর হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করার মেকানিজম। যদি শর্টকাটে বলতে বলো আরো একবার বলি, এই আলফা হাইড্রোজেন গুলো বেশি অ্যাসিডিক, কারণ দুদিকের দুটো কার্বনিল গ্রুপের ইলেকট্রন অ্যাট্রাকশন আছে, তাই একের পর এক এই দুটো এইচই সরবে, সরে গিয়ে দুটো হ্যালোজেন ঢুকবে। তারপর এই দুটি কার্বনিল গ্রুপের কোনোটাতেও বেস অ্যাটাক করবে এবং Ci2 মাইনাস, মানে পুরো রাইট সাইডটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ হিসাবে বেরোনোর কারণ আমি বলেই রেখেছি, কার্বন আয়নটা রেজোনেন্স এবং ইন্ডাকটিভ সব ধরনের স্টেবিলিটি পাবে। তারপর প্রোটন এক্সচেঞ্জ, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 জেনারেট হয়ে গেল। তারপর ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 থেকে মেকানিজম যেভাবে এগোয় সেভাবেই মেকানিজম চলতে লাগলো। তাহলে অ্যাসিটাইল অ্যাসিটোন হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করলো এবং এই আলফা হাইড্রোজেন গুলোর সাহায্য নিয়ে করলো, শেষ অবধি আমরা হ্যালোফর্ম পেলাম। আমরা I2 ইউজ করেছি বলে আয়োডোফর্ম পেলাম। মেকানিজমটা তোমরা চটপট লিখে ফেলো। এবার তাহলে আমরা আসছি আমাদের লাস্ট যে কম্পাউন্ডটা দেওয়া ছিল, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই কম্পাউন্ডটি হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট করবে কিনা সেটা দেখা। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, স্ট্রাকচারটা বানাবো আমরা কেমন করে, আমরা এই অ্যাসিটো জায়গাটাকে প্রথমে সরিয়ে রাখবো, নিয়ে দেখবো ইথাইল অ্যাসিটেট। তোমরা বলবে হ্যাঁ ইথাইল অ্যাসিটেট একটা অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার। তাহলে ইথাইল অ্যাসিটেট আমরা আঁকি, অ্যাসিটেট CH3COO, অ্যাসিটেট ইথাইল হয়ে গেল ইথাইল অ্যাসিটেট। অ্যাসিটো যথারীতি সেই অ্যাসিটাইল গ্রুপ। তাহলে আমরা ইথাইল অ্যাসিটেট যা এঁকেছি, ইথাইল অ্যাসিটেট অ্যাসিটাইল গ্রুপ, ইথাইল অ্যাসিটেটের একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে এই অ্যাসিটাইল গ্রুপকে তার সঙ্গে অ্যাড করে দেবো, হয়ে গেল ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। আশা করি ফর্মুলাটা বানানো তোমরা বুঝবে, বুঝলে যাতে সহজে তোমরা নিজেরাই ফর্মুলাটা পরে বানাতে পারো, মুখস্থটা একটু কম করতে হয়। CH3COCH2 COO C2H5, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট।
তোমরা বলবে হ্যাঁ, আমরা এর আগে যে কম্পাউন্ডটা করলাম অ্যাসিটাইল অ্যাসিটোন, তারও তো এরকম একটা পার্ট ছিল, তাহলে এরও তো হ্যালোফর্ম রিঅ্যাকশনে টেক পার্ট না করার কিছু নেই, হ্যালোফর্ম রিঅ্যাকশনে এরও টেক পার্ট করা উচিত। তাহলে যথারীতি আমাদেরকে শুরু করতে হবে আবার মেকানিজম থেকে। দেখো, আগেরটা ছিল ডাইকিটোন, কিন্তু এটা একটা কিটো এস্টার, এটা কিটো গ্রুপ, এটা এস্টার গ্রুপ। কিটো গ্রুপে অক্সিজেন যে অ্যাট্রাকশনটা অ্যাপ্লাই করছে সেটা এখানে পজিটিভ চার্জ, পার্সিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট করছে, এখানেও তেমনটা এক্সপেক্টেড, কিন্তু এখানে এই রেজোনেন্সটা চলছে। এই রেজোনেন্সটা আমরা প্রোডাক্টটা এঁকে দেখাই, রেজোনেন্সটার স্ট্রাকচার কি দাঁড়ালো। C2H5 ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপকে অ্যাক্টিভেট করছি ইটি। তাহলে দেখো আর কার্বনিল গ্রুপটা রইলই না, কার্বনিল গ্রুপ লস্ট। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে অক্সিজেন এস্টার গ্রুপে সেভাবে ইলেকট্রন ড্র করতে পারে না যতটা কিটোনে ড্র করতে পারে, কারণ কিটোনে কার্বনিল গ্রুপ ইনট্যাক্ট আছে, কিন্তু এখানে কার্বনিল কার্বন, কার্বনিল অক্সিজেন অলরেডি নেগেটিভ চার্জ পেয়ে যাচ্ছে রেজোনেন্সের জন্য। তাহলে এখানকার প্লাস ডেল চার্জটা লো, এটা তোমরা আগে মার্ক করো, এটা আমাদের কাজে লাগবে। মেকানিজম যখনই কিছুটা এগিয়ে যাবে তখন এটা আমাদের কাজে লাগবে, যে কিটো গ্রুপ ইজ মোর ইলেকট্রোফিলিক দ্যান এস্টার বিকজ রেজোনেন্স destroys the carbonyl character of the C double bond group। এটা বোঝা গেল, এখানে প্লাস ডেল চার্জ বেশি, এখানে কম, মনে রইল। আলফা হাইড্রোজেন কারা বেশি অ্যাসিডিক সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, আমরা আগের প্রবলেমটাতেই বুঝলাম এই দিকের আলফা হাইড্রোজেনের উপর শুধু একটি গ্রুপের অ্যাট্রাকশন, কিন্তু এই আলফা হাইড্রোজেনের উপর দুদিক থেকে দুটো কার্বনিল গ্রুপের অ্যাট্রাকশন, সেই হিসাবে এই আলফা হাইড্রোজেনগুলোই বেশি অ্যাসিডিক হবে। হ্যাঁ, এস্টারে প্লাস ডেল চার্জ কম, কিন্তু অ্যাট্রাকশন তো থাকবে, আমরা তো রেজোনেন্সে হাইব্রিড আঁকি, হাইব্রিড ড্র করি, সেই হিসাবে অ্যাট্রাকশন অবশ্যই থাকবে, কিটো গ্রুপের মতো অ্যাট্রাকশন থাকবে না, কিন্তু থাকবে। তাহলে এই আলফা হাইড্রোজেনগুলোই টেক পার্ট করবে। শুরু করি আমরা মেকানিজম এবং দেখি আগের প্রবলেমটার সঙ্গে মেকানিজমটায় কিছু তফাৎ আছে কিনা। আমরা একটু পরিচ্ছন্ন করে নিলাম সাবস্ট্রেট স্ট্রাকচারটাকে। বেস একটা আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, এখানে একটা কার্বন আয়ন তৈরি হলো, যেমনটি আমরা অ্যাসিটাইল অ্যাসিটোনে দেখলাম। কার্বন আয়ন একটা হ্যালোজেনে অ্যাটাক করলো, এখানে একটা হ্যালোজেন এলো, আমরা তাড়াতাড়ির মধ্যে ড্র করে নিচ্ছি, তাই আর অত ডিটেলসে অ্যাটাক গুলো দেখাচ্ছি না। আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি আরো বেড়ে গেল, কারণ তিনজনের অ্যাট্রাকশন, তাই রিঅ্যাকশন অ্যাক্সেলারেটেড হয়ে গেল, বেসের প্রেজেন্সে আবার একবার কার্বন আয়ন তৈরি হলো। আবার একবার হ্যালোজেন, এতটা পর্যন্ত the mechanism is very similar to the previous problem। আগেই আমরা ডিসিশন করে রেখেছি, বুঝে রেখেছি এই কার্বনিল কার্বনে প্লাস ডেল চার্জ বেশি, তাহলে নেক্সট স্টেপে OH মাইনাস ওই কার্বনিল কার্বনেই অ্যাটাক করলো, এস্টারে অ্যাটাক করলো না, এই বন্ড ব্রেক করে গেল, মানে রাইট সাইড লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করলো, যেমন লাস্ট প্রবলেমটাই ছিল।
আনস্টেবল পেয়ার, অ্যাসিডের কাজই হচ্ছে প্রোটন দেওয়া, সেই হিসাবে একটা প্রোটন এক্সচেঞ্জও হলো। H প্লাসটা একে দিয়ে দিয়েছি, রইল CH3 C ডাবল মাইনাস। এইচটা এখানে চলে এসেছে, এবার বেস প্রোটন অ্যাবস্ট্রাক্ট করলো, অর্থাৎ যেমনটা আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 থেকে মেকানিজমটা হতে দেখেছিলাম সেই ফ্যাশনেই। ইন্টারমিডিয়েট কম্পাউন্ড 2 একে বলা চলবে না, কারণ এই দিকটা এস্টার গ্রুপ আছে, কিন্তু আমি বলছি ফ্যাশনটা। তাহলে বেস এখান থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করলো, কারণ হাইড্রোজেন অ্যাসিডিক ছিল, দুটো আয়োডিন একটা কার্বনিল, তিনটে গ্রুপের ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেনটা অ্যাসিডিক ছিল। হ্যাঁ, আবার একটা হ্যালোজেন, আর আলফা হাইড্রোজেন রইল না। তোমাদের এবার এক্সপেকটেশন হবে OH মাইনাস অ্যাটাক করবে আর এই গ্রুপটা লিভ করবে, যেমন আমরা আগের দিন মেকানিজমে শিখেছি। ও যদি লিভ না করে, Ci3 মাইনাস যদি লিভ না করে, আমরা তো আয়োডো ফর্ম পাবো না, বা অন্য হ্যালোজেন যদি ইউজ করি সেই হ্যালো ফর্মটা পাবো না। কিন্তু অসুবিধাটা কি, এখানে এই গ্রুপটা লিভ করবে এর জায়গায়। আগে প্রোডাক্টটাকে দিই, তারপর বোঝাই। ওই গ্রুপটা যদি লিভ করে গেল, তাহলে Ci3 থেকেই গেল কার্বনিল কার্বনের সঙ্গে বন্ডেড, অ্যান্ড ইটিও মাইনাস, ইটিও মাইনাস বলতে CH3CH2O মাইনাস লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল। এই যে এবার তোমরা প্রশ্ন করবে এরকমটা কেন হলো, Ci3 মাইনাস কেন লিভ করলো না? দেখো, C মাইনাস আর O মাইনাস, যদি এদিক থেকে Ci3 মাইনাস লিভ করতো, তাহলে সিটা মাইনাস চার্জ পেয়ে লিভ করতো। হ্যাঁ, তিনটে আয়োডিন সঙ্গে থাকতো। আর এদিকটাই মানে ইটিও মাইনাস মানে ও লিভ করলো। এবার তোমরা নিজেরাই বলো নেগেটিভ চার্জ কোথায় বেশি স্টেবিলাইজ হবে? অবশ্যই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেটা যে নিজেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে নিজের নেগেটিভ চার্জকে ভালো স্টেবিলাইজ করতে পারবে। কার্বন মোটেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়। তো আয়োডিনরা ইলেকট্রন ড্র করবে, ওকে একটু স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, বাকি সব ঠিক আছে। কিন্তু যে বিয়ার করছে সে যদি নিজেই ইলেকট্রোনেগেটিভিটিতে পিছিয়ে যায়, তাহলে কার্বন আয়ন কি করে বেশি স্টেবল হবে? সে কারণেই ইটিও মাইনাস এখানে লিভ করলো, কারণ অক্সিজেনের নেগেটিভ চার্জ থাকাটা বেশি স্টেবল। ব্যাস, প্রোটন এক্সচেঞ্জ হয়ে গেল। এখানে এসে রিঅ্যাকশন শেষ হয়ে গেল। তাহলে Ci3 মাইনাস লিভ করতেই পারলো না। মেকানিজমটা একটু বড়, কিন্তু যদি আমরা আগের দিনে মেকানিজমটা ঠিকঠাক করে রেখেছি, আজকেও প্রথম দিকের যে কটা মানে ইয়ের প্রবলেমটা, ইয়ের মেকানিজমটা যদি ঠিক করে বুঝেছি, তাহলে এফেক্টটাও বুঝতে অসুবিধে হবে না। খানিকটা সময় দেওয়া হলো, তোমরা মেকানিজম লিখে ফেলো। এই এফ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে তোমরা মনে রাখো। কম্পাউন্ডটার স্ট্রাকচার দেখলে মনে হবে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, এই গ্রুপটা অবশ্যই কিটো গ্রুপও, তাহলে এর অবশ্যই হ্যালোফর্ম রিঅ্যাকশন দেওয়া উচিত। কিন্তু এই গোটা মেকানিজমটা দেখে আশা করছি তোমরা ভালো বুঝতে পারলে যে এটা থেকে আমরা হ্যালোফর্ম পাবো না। আরেকবার তাড়াতাড়ির মধ্যে বলে দিই, বেশি অ্যাসিডিক আলফা হাইড্রোজেন গুলো একে একে রিপ্লেস হয়ে তার জায়গায় হ্যালোজেন অ্যাড হলো। এস্টার এর থেকে কিটোন বেশি ইলেকট্রোফিলিক হওয়ায় কিটো গ্রুপেই অ্যাটাক হলো OH মাইনাসের, এই দিকটা লিভ করে গেল।
প্রোটন এক্সচেঞ্জ হয়ে এই কম্পাউন্ডটাই এলো, আলফা হাইড্রোজেন রিপ্লেস হয়ে আবার একটা হ্যালোজেন অ্যাড হলো। এতদূর পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু এরপর যখন OH মাইনাসের অ্যাটাক হলো, ETO মাইনাস লিভ করে গেল, Ci3 মাইনাস লিভ করলো না। সে কারণেই এখানে আমাদের রিয়াকশন এখানে এসে শেষ হলো। বেসের যে কাউন্টার ক্যাটায়ন ছিল সে এখানে থাকলো। ই আর এফ এই দুজনকে মিলিয়ে তাই আমরা একটা কোয়েশ্চেন তৈরি করে রাখতে পারি। বোর্ড বা কাউন্সিল এক্সামে এই ব্রড কোয়েশ্চেনটা আমরা ফেস করতেও পারি। এই কোয়েশ্চেনটা তোমরা মনে রাখো, অ্যাসিটাইল অ্যাসিটোন take part in haloform reaction but ethyl acetoacetate does not. Ethyl acetoacetate does not. Explain. এটা কম্পাউন্ড ই আর কম্পাউন্ড এফ এই দুটোকে নিয়ে আমরা একটা ব্রড কোয়েশ্চেন তৈরি করে রাখলাম। এটাকে প্র্যাকটিস করে দেখো। তাহলে মোটামুটি ভাবে কোন কোন কম্পাউন্ড হ্যালোফর্ম রিঅ্যাকশনের রেসপন্ড করে সেই জায়গা থেকে যা কোশ্চেন আসবে তা আমরা অবশ্যই সমাধান করতে পারব। এবার হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশনের ইউজফুলনেস কি আছে, এই রিঅ্যাকশনটাকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। অবশ্যই যদি আমরা প্রোডাক্ট গুলোকে দেখি, হ্যালোফর্ম রিঅ্যাকশনের প্রোডাক্ট হচ্ছে একটা অ্যাসিডের সল্ট আর একটা হ্যালোফর্ম। তাহলে যদি আমাদের কোনো কার্বক্সিলিক অ্যাসিড প্রিপেয়ার করার দরকার পড়ে, যেখানে আমি কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারবো না, সাবস্ট্রেট স্ট্রাকচারে হয়তো অক্সিডাইজিং এজেন্ট সেনসিটিভ কোনো পার্ট আছে, অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে সেই পার্টটা ডিস্টার্ব হতে পারে, সেই রকম কম্পাউন্ডকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড বানানোর জন্য এটা একটা গুড প্রসেস। যেমন ধরো ন্যাপথালিন, আমরা এখানে একটা কিটোমিথাইল গ্রুপ অ্যাড করলাম। এই কম্পাউন্ডটাকে আমি যদি কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে, যেমন ধরো KMnO4 ইন বেস মিডিয়াম, অক্সিডাইজ করতে যাই, তাহলে রিং এফেক্টেড হয়, রিংও অক্সিডাইজ হয়ে যায়, সঙ্গে এই গ্রুপটাও অক্সিডাইজ হয়ে যথারীতি COOH গ্রুপে কনভার্ট হয়। কিন্তু যদি আমি এর হ্যালোফর্ম রিঅ্যাকশন করি Cl2NaOH, তাহলে কিটোমিথাইল গ্রুপের মিথাইল গ্রুপটা হয়ে যাবে ক্লোরোফর্ম, বাকি পুরো পার্টটার অ্যাসিডের সল্ট আমরা এখন ইজিলি আঁকতে পারবো। বাকি পুরো পার্টটা দেখে নাও, মিথাইল গ্রুপকে বাদ দিলে বাকি যতটা পার্ট ততটা ওখানে আছে। এবার অ্যাসিডের সল্ট করা মানে ONA অ্যাড করা। এবার তুমি অ্যাসিডিফাই করে দাও, মানে ডাইলিউট অ্যাসিড, ডাইলিউট HCl বা ডাইলিউট H2SO4 অ্যাড করে দাও, তাহলে এই O- টা প্রোটনেট হয়ে যাবে এবং আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা পেয়ে যাব। এই কার্বক্সিলিক অ্যাসিডটা বানানোর জন্য, মানে এই কিটো গ্রুপকে অক্সিডাইজ করে অ্যাসিড করার জন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করার অসুবিধা আছে, তাতে রিংও অক্সিডাইজ হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি হ্যালোফর্ম রিঅ্যাকশনের উপর দিয়ে যাই, তাহলে আমি ইজিলি ওটাকে রিংকে এফেক্ট না করে, ডিস্টার্ব না করে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারি। এভাবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টরা যেখানে সমস্যা তৈরি করতে পারে, সেখানে কিন্তু মিথাইল কিটোন কম্পাউন্ডটাকে নিয়ে, এই যে মিথাইল কিটোমিথাইল গ্রুপ আছে এমন কম্পাউন্ডকে নিয়ে আমরা ইজিলি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারি। আরেকটা বড় ইম্পর্টেন্স, সেটা হলো ডিফারেন্সিয়েট করা।
ধরে নাও আমার কাছে একটা কোশ্চেন এসেছে, ডিফারেন্সিয়েট বিটুইন ইথানল and propan-1-ol by a suitable method। একটা কোনো মেথড বলো, কেমিক্যাল মেথড অবশ্যই, যাতে আমরা এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি। ইথানল আমরা গতদিনেই দেখে নিয়েছি, তার স্ট্রাকচারাল পার্টে CH3CHOH প্রেজেন্ট আছে। এ দেখো ইথানল CH3CH2OH, তাহলে CH3CHOH গ্রুপ যখন প্রেজেন্ট আছে, ইথানল হ্যালোফর্ম রিঅ্যাকশনে রেসপন্ড করবে, তাহলে এটা gives haloform reaction। কিন্তু propan-1-ol মিথ ইথ প্রপ 1 মানে টার্মিনালে অল, এতে কি CH3CHOH পার্ট নেই, এ হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে না। তাহলে হ্যালোফর্ম রিঅ্যাকশন যে কম্পাউন্ডটা দিল সেটা ইথানল, যে দিল না সে propan-1-ol। এবার কথা হলো, আমাদের ডিফারেন্সিয়েট করতে আমরা যেসব রিঅ্যাকশন বলি, যেগুলোকে আমরা তুলে ধরি, সেগুলো কিন্তু সব সময় কোনো সেন্সিবল চেঞ্জ দেখানো চাই। অর্থাৎ আমি যেন কোনো অবজারভেশন পাই, অবজারভেশন না পেলে আমি বুঝবো কি করে কে রেসপন্ড করলো আর কে করলো না। তার জন্য যখন আমি হ্যালোফর্ম রিঅ্যাকশন করে ডিফারেন্সিয়েট করব, আমি অবশ্যই আয়োডোফর্ম প্রিপেয়ার করব, কারণ আয়োডোফর্ম একটা ইয়েলো ক্রিস্টালাইন সলিড, যেটা আমরা আগের দিনেই জেনেছি। এতে কি হয়, আমরা ইয়েলো প্রেসিপিটেটটাকে অবজারভেশন হিসাবে পাই। তো এই যে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য সব সময় আয়োডোফর্ম বানাবো, ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম তো কালারলেস লিকুইড, তাই তারা তৈরি হলো কি হলো না বুঝার অসুবিধা আছে, কিন্তু আয়োডোফর্মকে দেখেই চেনা যাবে। তাই ডিফারেন্সিয়েট করতে সব সময় আমরা বানাবো আয়োডোফর্ম। সেই হিসাবে যখন আমি আয়োডোফর্ম বানিয়ে ডিফারেন্সিয়েট করছি, তখন জিনিসটার নামই হয়ে যাচ্ছে আয়োডোফর্ম টেস্ট। তাহলে আয়োডোফর্ম টেস্ট হয়ে গেল একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই আয়োডোফর্ম টেস্ট করে, অর্থাৎ আয়োডোফর্ম তৈরি করতে পারছে কিনা সেটা দেখে, আমরা এই গ্রুপ আছে এমন কোন কিটোন, কিটোমিথাইল গ্রুপ আছে এমন কোন কিটোন বা অ্যালডিহাইড, এন্ড রিডিউসড কিটোমিথাইল গ্রুপ আছে এমন কোন অ্যালকোহলকে, এগুলো নেই এমন কোন কম্পাউন্ডের থেকে ডিফারেন্সিয়েট করতে পারি। সেজন্য আমরা নিজেরা গাদা প্রবলেমও সেট করতে পারি। যেমন ধরো তোমাকে বলা হলো, তুমি একটা নিজেই প্রবলেম বানালে অ্যাসিটোন এন্ড পেন্টান থ্রিওন। অ্যাসিটোনে কিটোমিথাইল গ্রুপ থাকবে, সে রেসপন্ড করবে। পেন্টান থ্রিওনে কিটোমিথাইল গ্রুপ থাকবে না, সে রেসপন্ড করবে না। অবশ্যই আয়োডোফর্মই বানাবে, মানে তোমরা এজেন্ট ইউজ করবে I2NaOH, I2 এন্ড বেস ইউজ করবে, আয়োডোফর্ম বানাবে না, তো আমি সেন্সিবল চেঞ্জ পাবো না। এইভাবে ডিফারেন্সিয়েট করাটাকে বলা হচ্ছে, বা আইডেন্টিফাই করাটাকে বলা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট। এই কম্পাউন্ডটাকে কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করে না, এ কি করে, কম্পাউন্ডটার মধ্যে এই গ্রুপগুলোর প্রেজেন্সকে আইডেন্টিফাই করে। যে কম্পাউন্ডে এই গ্রুপটা আছে সে টেস্টটা দেবে, যে কম্পাউন্ডে নেই সে দেবে না। তাহলে এই গ্রুপ আছে এবং নেই এমন যে কোনো পেয়ারকে এ ডিফারেন্সিয়েট করতে পারবে। আয়োডোফর্ম টেস্ট হলো এর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যেটা কাউন্সিল বা বোর্ড এক্সামগুলোতে প্রতি বছরই আসে। কেন আসে? যে যে ডিফারেন্সিয়েট গুলো করতে দেওয়া হয়, দুটো কম্পাউন্ডকে যখন ডিফারেন্সিয়েট করতে বলা হবে, তখন তার অনেকগুলো মেথড থাকে। এমন নয় যে একটা রিঅ্যাকশন দিয়েই ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু তার যেগুলোকে এক্সামে দেওয়া হয় তাদের মধ্যে দেখা যায় কেউ না কেউ আয়োডোফর্ম টেস্ট দেয়। সেই হিসাবে আমরা সেখানে অন্য কোনো রিঅ্যাকশন দিয়ে টেস্ট করার জায়গায় আয়োডোফর্ম বানিয়ে টেস্ট করতেই পারি। অর্থাৎ কোশ্চেনটাকে বানিয়ে নিতে হতে পারে হ্যালোফর্ম রিঅ্যাকশনের দিকে, কিন্তু সেই সুযোগটা এক্সামে থাকে, কোশ্চেনটা এমন ভাবে থাকে। তাহলে মোটামুটি ভাবে হ্যালোফর্ম রিঅ্যাকশনের ডিসকাশন আমাদের শেষ হলো। কোশ্চেন আনসার তোমরা করবে, প্রবলেম আমার কাছে ফরওয়ার্ড করবে। হ্যালোফর্ম রিঅ্যাকশনের ক্লাস এখানেই শেষ।